হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা? আজকে আমরা জারণ বিজারণের অধ্যায়ের চতুর্থ লেকচার শুরু করতে চলেছি। সেটা হচ্ছে জারণ সংখ্যার সাহায্যে সমতা-বিধান। গতদিন আমরা আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা-বিধান করেছি এবং মোটামুটি একটা আইডিয়া আমরা পেয়েছি। সমস্ত প্রবলেম তোমাদের পাঠ্যপুস্তকে যতগুলো প্রবলেম আছে মোটামুটি আমি সবগুলোই করানোর চেষ্টা করেছি। আজকে আমরা করব জারণ সংখ্যার সাহায্যে সমতা-বিধান। একদম প্রিলিমিনারি বেসিক জায়গা থেকে শুরু হবে। দেখো, নাম্বার 1 প্রবলেম থেকে আমরা স্টার্ট করছি। CuO প্লাস NH3 অ্যারো দিয়ে সাপোজ আছে কপার প্লাস নাইট্রোজেন প্লাস জল। দিস ইজ ইয়োর ফার্স্ট ইকুয়েশন। এই ইকুয়েশনটাকে তোমাকে সলভ করতে হবে জারণ সংখ্যার সাহায্যে। তো জারণ সংখ্যা সবার প্রথম আগে আমরা দেখে নেবো জারণ সংখ্যার পরিবর্তন কার কার হয়েছে, তাহলেই আমরা সমতা-বিধান করতে পারবো ইজিলি। কপার অক্সাইডের ক্ষেত্রে কপার এখানে কত +2, NH3 নাইট্রোজেন এখানে কত -3, কপারের এখানে কত 0, নাইট্রোজেন এখানে কত 0। স্যার অক্সিজেন বা হাইড্রোজেন নিলেন না কেন? নর্মালি অক্সিজেন বা হাইড্রোজেনের জারণ সংখ্যার খুব একটা বেশি পরিবর্তন হয় না কিছু পার্টিকুলার কেসের ক্ষেত্রে। যেমন এখানে যদি আমি বলিও, তাহলে অক্সিজেন এখানে কত, অক্সিজেন এখানে -2, এখানেও অক্সিজেন -2, হাইড্রোজেন এখানেও +1, হাইড্রোজেন এখানেও +1। তো আমার ওটা লাগছে না। তাহলে আমি দেখে নিচ্ছি এখানে কপারের জারণ সংখ্যা 2 থেকে 0 হয়েছে, তার মানে এখানে রিডাকশন হয়েছে বা বিজারণ হয়েছে। নাইট্রোজেনের ক্ষেত্রে -3 থেকে এখানে 0 হয়েছে, অর্থাৎ বৃদ্ধি পেয়েছে, মানে এখানে কি হয়েছে বাবা, জারণ হয়েছে। তাহলে জারণ আর বিজারণ বিক্রিয়াটাকে আমরা আইডেন্টিফাই করে নিলাম। এখন এই বিক্রিয়াটাকে আমরা কিভাবে সলভ করব? তাহলে দেখো, ফার্স্ট কার বৃদ্ধি পেয়েছে? নাইট্রোজেনে। তাহলে লেখো নাইট্রোজেন পরমাণুর জারণ সংখ্যা বৃদ্ধি কত হয়েছে বৃদ্ধি? 0 -3। সবসময়ের জন্য বড়টার থেকে ছোটটা বিয়োগ করবে। তাহলে এখানে কত পেলাম? 3 ইউনিট, 3 ইউনিট বৃদ্ধি পেয়েছে বা 3 একক বৃদ্ধি পেয়েছে। ইউনিট কথাটা লিখতে হবে। যেমন হয় না, ওই যখন ইলেকট্রিকের বিল আসে বলে এবার 5 ইউনিট বেড়েছে, 6 ইউনিট বেড়েছে, মানে অতটা পরিমাণ বেড়েছে আগে, একটা একক 3 ইউনিট বেড়েছে জারণ সংখ্যা। আর Cu পরমাণুর ক্ষেত্রে কি বললাম? Cu পরমাণুর তো হ্রাস হয়েছে কারণ ওর বিজারণ হয়েছে। তাহলে Cu পরমাণুর জারণ সংখ্যা কি হয়েছে? হ্রাস। কত হ্রাস হয়েছে? 2 ছিল, সেখান থেকে 0 হয়েছে, তার মানে কত হয়েছে? 2 ইউনিট। এখন দেখো, তাহলে আমরা N পরমাণুর কত বৃদ্ধি পেয়েছে, Cu পরমাণুর কত হ্রাস পেয়েছে, সেটা আমাদের কাছে আমরা কনফার্ম বলে দিলাম। এইবার হচ্ছে মেন খেলা, যে জারণ সংখ্যার হ্রাস বৃদ্ধি আমাকে সমান করতে হবে। জারণ সংখ্যার হ্রাস বৃদ্ধি সমান করতে গেলে এর যেটা বৃদ্ধি পেয়েছে সেটা অপরজনার ঘাড়ে, এর যেটা হ্রাস পেয়েছে সেটা অপরজনার ঘাড়ে চাপাতে হবে। এই ব্যাপারটার মানেটা কি বুঝি? তাহলে আমার অনুপাতটা একটু লিখে নিই। CuO = NH3 লিখলেই আমরা বুঝতে পারবো। সমান কপারের হ্রাস পেয়েছিল কত? 2, সেটা যাবে অ্যামোনিয়ার ঘরে। নাইট্রোজেনের হ্রাস বৃদ্ধি পেয়েছিল কত? 3, সেটা যাবে কপারের ঘরে। তার নাইট্রোজেনটা তো অ্যামোনিয়া থেকেই এসছে আর কপারটা তো CuO থেকেই এসছে। তাহলে এই দুটো আমি যখন বিচার করছি, এই দুটোর যে মেন বাবা আর মা, তাদেরকে তাদের পরিমাণটা দেখাতে হবে। তাহলে CuO যেটা কমেছিল সেটা 2, সেটা গেল NH3 ঘরে, আর নাইট্রোজেনের যেটা বেড়েছিল 3, সেটা গেল CuO ঘরে। তাহলে অনুপাতটা অ্যাকচুয়ালি এটা ক্রস কানেকশন হবে। কি হবে ব্যাপারটা? মনে করো Cu নাইট্রোজেন, কপার আর নাইট্রোজেন। কপারের ক্ষেত্রে জারণ সংখ্যা কত হ্রাস পেয়েছে? 2। নাইট্রোজেনের ক্ষেত্রে কত বৃদ্ধি পেয়েছে? নাইট্রোজেনের ক্ষেত্রে 3। তাহলে যখন আমি অনুপাতটা করব তখন কি করব? 3টা যাবে কপারের সাথে, 2টা যাবে নাইট্রোজেনের সাথে, অর্থাৎ ক্রস কানেকশন হবে। ক্রস কানেকশন হবে কেন? ক্রস কানেকশন হবে লক্ষ্য করো, এখানে Cu আর Cu এর আধান কত? +2, Cu এর মান কত পেয়েছি? 3। তাহলে 3 × 2 মানে কত? 6 +6। আবার অ্যামোনিয়ার ক্ষেত্রে কতগুলো সংখ্যা লিখছি? 2, নাইট্রোজেনের আধান কত? -3, 2 × -3 মানে -6। অর্থাৎ যে কোনো যৌগের তাদের +6 -6 অর্থাৎ দুটো সেমই হয়ে গেল, অর্থাৎ একে অপরকে নিউট্রালাইজ করে দেবে, মানে ওভারঅল কোনো চার্জ থাকবে না কোনো কম্পাউন্ডের ভেতরে। তাহলে ওর যেটা থাকবে সেটা চাপিয়ে দিবি অপরটার ঘাড়ে, এর যেটা হবে সেটা চাপিয়ে দেবে অপরটার ঘাড়ে। তাহলে বাম দিকের সমতা-বিধানের উদ্দেশ্যে আমরা কি লিখতে পারি? 3CuO + 2 NH3। যখনই আমরা বাম দিকেরটা পেয়ে যাব, ডান দিকেরটা আমরা ইজিলি সলভ করে ফেলতে পারবো। এখানে অ্যারো চিহ্ন আছে দেওয়া, এই অ্যারো চিহ্নটা কিছু দেবে না, এখানটায় ফাঁকা রেখে দাও। এইদিকে যা যা আছে সেগুলো লিখে ফেলো, কপার প্লাস নাইট্রোজেন প্লাস জল, সব লিখে ফেললাম।
এইবার বাম দিকে কপার আছে কটা, তিনটে, ডান দিকে কপারের সামনে 3 লিখলাম। বাম দিকে আছে নাইট্রোজেন কটা, দুটো, নাইট্রোজেন অলরেডি দুটো আছে। বাম দিকে অক্সিজেন কটা আছে, 3টে, ডান দিকে জলের সামনে 3 দিলাম, তাহলে অক্সিজেন 3টে হলো। অটোমেটিক্যালি লাস্ট এলিমেন্ট হাইড্রোজেন দেখো মিলে গেছে, 3 দুগুণ 6, এখানেও 3 দুগুণ 6। এখন আমরা এর মাঝখানে কি চিহ্ন দিতে পারি, সমান চিহ্ন দিতে পারি, অর্থাৎ ইকুয়েশনটা কি হয়ে গেল, ব্যালেন্সড হয়ে গেল। এই অবস্থায় কি ছিল, ব্যালেন্স ছিল না। ল অফ কনজারভেশন অফ মাস, অর্থাৎ ভরের যে নিত্যতা সূত্র কি বলে, সেখানে যে বাম দিকে যে পরিমাণ ভর থাকবে ডান দিকের ভরটাও সেম থাকবে। অর্থাৎ আমরা ব্যালেন্স ইকুয়েশন করার উদ্দেশ্যই তো তাই, যে কোনো কিছু যেন মানে কি পরিমাণ বিক্রিয়ক বিক্রিয়া করে কি পরিমাণ বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন করছে, এটাই তো জানাই আমাদের উদ্দেশ্য ইজিলি। তাহলে এই ইকুয়েশনগুলো, আগের ইকুয়েশন আমরা যেটা করেছিলাম আয়ন ইলেকট্রন পদ্ধতির থেকে অনেক বেশি ইজি। জারণ সংখ্যা বৃদ্ধি বার করবো, জারণ সংখ্যা হ্রাস বার করবো, এর ঘাড়ে ওকে চাপিয়ে দেবো, সমতা বিধান হয়ে গেল। ঠিক সেম ভাবে আরেকটা প্রবলেম আমরা করি, তার একটা আইডিয়া আমরা পাবো যে এদের আর কোনো নিয়ম ফিয়ম কিছু আছে কি, দেখা যাক নিয়ম কোনো আছে কিনা। সাপোজ একটা বিক্রিয়া দিলাম H2S প্লাস Cl2, অ্যারো দিয়ে উৎপন্ন হচ্ছে তোমার HCl প্লাস সালফার। হাইড্রোজেন সালফাইড আর ক্লোরিন বিক্রিয়া করছে, HCl আর সালফার উৎপন্ন করছে। এখানে তুমি জারণ সংখ্যাগুলো লিখে ফেলো। সালফার এখানে -2, Cl2 এখানে 0, Cl এখানে -1, সালফার এখানে 0। তাহলে এখানে -2 থেকে 0 হচ্ছে অর্থাৎ জারণ হচ্ছে, 0 থেকে -1 হচ্ছে অর্থাৎ বিজারণ হচ্ছে। এইটা আমার বিজারণ, এটা আমার হচ্ছে তোমার জারণ। বাড়লে জারণ, কমলে বিজারণ। তাহলে আমরা দেখে নিই এখানে সালফারের ক্ষেত্রে কি কেসটা হচ্ছে, যে S পরমাণুর লেখাগুলো সব সেম, S পরমাণুর জারণ সংখ্যা বৃদ্ধি পেয়েছে না হ্রাস পেয়েছে, S পরমাণুর জারণ সংখ্যা বৃদ্ধি পেয়েছে। S পরমাণুর জারণ সংখ্যা বৃদ্ধি কত, -2 ছিল 0 হয়ে যায়, মানে 0 - -2 সমান 2 ইউনিট। আর কি আছে, Cl পরমাণু, Cl পরমাণুর জারণ সংখ্যা বৃদ্ধি, ঐকিক নিয়ম কেউ করবে না, বারবার এখানে লিখে নেবে, জারণ সংখ্যা বৃদ্ধি বলে লিখবে। জারণ সংখ্যা বৃদ্ধি কত হচ্ছে, ছিল 0 হলো -1, তার মানে বড়টার থেকে ছোটটা বিয়োগ। বড়টা কত ছিল, 0 -1 সমান 1 ইউনিট। এইবার সমস্যাটা কোন জায়গায় দাঁড়ালো, এখানে কটা Cl আছে, দুটো Cl আছে, বার করছো তুমি কটা Cl এর, একটা Cl এর। তাহলে যতগুলো Cl আছে তোমাকে ততগুলো Cl এর বার করতে হবে। তাহলে এখানে কটা Cl আছে টোটাল, এই স্ট্রাকচারে দুটো Cl, তাহলে একটা Cl এর জন্য তুমি 1 ইউনিট বার করলে, অতএব দুটি Cl পরমাণুর জারণ সংখ্যা বৃদ্ধি কত হবে, 1 ইউনিট ইন্টু দুটো আছে সমান 2 ইউনিট। এই ব্যাপারটাকে কিন্তু একটু ভালো করে গুরুত্ব দেবে। এখানে সালফার কটা ছিল, একটাই ছিল, ওই জন্য আমি একবারই বার করেছি, কোনোরকম দুই ফই কিছু করিনি। দুটো Cl আছে, দুটো, যদি 3টে Cl থাকতো 3 করতাম, 4টে Cl থাকলে 4 করতাম। এইবার অনুপাতটা কি হবে এখানে ভালো করে লক্ষ্য করো। তাহলে H2S is to Cl2, Cl এর জন্য কত হয়েছে 2, সেটা যাবে H2S এর ঘাড়ে 2, আর H2S এর সালফারের জন্য কত হয়েছিল 2, সেটা যাবে Cl এর ঘাড়ে 2:2, মানে কত 1:1। খুব ভালো। তাহলে এখানে আলটিমেট ইকুয়েশন আমার কি ছিল, H2S যোগ Cl2, মাঝখানে বলেছি কোনো চিহ্ন দেবে না, অ্যারো চিহ্ন বা সমান চিহ্ন কিচ্ছু দেবে না, এখানে যা ছিল সেটা লিখে দাও, HCl প্লাস সালফার। এইবার কি বলেছি, যে বাম দিকেরগুলো বিক্রিয়কগুলো যখনই হয়ে যাবে ডান দিকেরগুলো আমরা ইজিলি করে ফেলতে পারবো। বাম দিকে সালফার কটা আছে, সালফার একটা আছে, ডান দিকে সালফার একটা, কোনো অসুবিধা নেই। বাম দিকে হাইড্রোজেন কটা আছে, দুটো, HCl এদিকে একটা, তাহলে সামনে HCl এর সামনে 2 বসিয়ে দাও, অটোমেটিক্যালি লাস্টেরটা মিলে যাবে, যদি না মেলে তাহলে জানবে ভুল হয়েছে। এখানে দেখো লাস্টে কটা আছে, Cl দুটো, এদিকে অটোমেটিক্যালি Cl দুটো হয়ে গেছে, মাঝখানে এবার কি চিহ্ন বসিয়ে দিলাম, সমান চিহ্ন বসিয়ে দিলাম। এটা হলো আমাদের ল অফ কনজারভেশন অফ মাস, অর্থাৎ বাম দিকের আমাদের যত পরিমাণে থাকবে ডান দিকেও তত পরিমাণ উৎপন্ন হবে, অর্থাৎ বিক্রিয়ক পরিমাণ যা থাকবে বিক্রিয়াজাত পদার্থও কিন্তু ততটাই উৎপন্ন হবে। এটা করে নাও, তারপরে আমরা এগোচ্ছি, পরের প্রবলেমে যাব। এটা মুছে দিলাম। দেখো নেক্সট প্রবলেম, Fe2O3 প্লাস CO। এটা খুব ভালো প্রবলেম একটা, তোমাদের বইতে নেই কিন্তু তবু আমি করাচ্ছি, এগুলো দেখবে এক্সাম্পলে আছে। Fe2O3 প্লাস CO উৎপন্ন হচ্ছে Fe প্লাস CO2। খুব ভালো করে লক্ষ্য করো যে কিভাবে এই বিক্রিয়াটা সম্পন্ন হচ্ছে।
Fe2O3 প্লাস CO, তাহলে প্রথম কাজ আমার জারণ সংখ্যা বার করা, এখানে Feর জন্য বার করো, Fe কত বেরোবে এখানে +3, 2x - 6 = 0, 2x = 6, তাহলে x = 3, এখানে বার করে নেবো ইজিলি। কার্বন এখানে CO আছে, তার মানে এখানে কার্বন 2, অক্সিজেন -2 হলে কার্বন 2, Fe এখানে 0, কার্বন এখানে +4, তাহলে Feর এখানে 3 থেকে কমে গিয়ে 0 হচ্ছে, তার মানে এর ক্ষেত্রে কি হচ্ছে বাবা বিজারণ। আর COর এখানে +2 থেকে বেড়ে 4 হচ্ছে, তার মানে এর কত হচ্ছে জারণ। তাহলে Fe2O3 এর ওখানে বিজারণ হচ্ছে, COর এখানে জারণ হচ্ছে, Fe2O3 প্লাস CO কার্বন মনোক্সাইড। দেন আমি এবার কন্টিনিউ করি যে COর কার্বন, তার মানে কার্বনের জারণ সংখ্যা বৃদ্ধি কত হয়েছে, ছিল 2 হলো 4, তার মানে বড়টা 4 - 2 = 2 ইউনিট, অর্থাৎ 2 একক। Fe এর জারণ সংখ্যার হ্রাস কত হয়েছে বলো, 3 ছিল 0 হয়েছে, তার মানে 3 - 0 = 3 ইউনিট। এখানে আবার আগের মতনই কেস আছে, এই কম্পাউন্ডের ভেতরে টোটাল কতগুলো Fe আছে, দুটো, তাহলে একটা Feর জন্য আমি বার করেছি, তাহলে অতএব দুটি Fe এর জারণ সংখ্যার হ্রাস কত বেরোবে, 2 × 3 = 6 ইউনিট। দেন এবার নিয়ম সেই একই, Fe2O3 = CO, ক্রস কানেকশন করে দাও যে Feর জন্য কত হয়েছে 6, Feর জন্য কত হয়েছে এটা, আর COর জন্য কত হয়েছে এটা, তাহলে COর এইটা যাবে Feর ঘরে, Feরটা যাবে COর ঘরে, তাহলে 2:6, তাহলে অনুপাত কত হচ্ছে 1:3। এই হচ্ছে বিষয়, 2:6 = 1:3। এবার এই ইকুয়েশনটাকে পুরোটা পুট করো, তাহলে Fe2O3 কতগুলো বেরিয়েছে, একটা, তাহলে সামনে 1 লেখার দরকার নেই, +3CO, মাঝখানে কোনো চিহ্ন দেবে না, মানে মাঝখানে কোনো আরো ফেরো কিছু দেওয়ার দরকার নেই, Fe + CO2, বাম দিকে কি পরিমাণ আছে সেই অনুসারে ডান দিকে উৎপন্ন করবে, বাম দিকে আছে দুটো Fe, ডান দিকে দুটো Fe দিয়ে দিলাম। এইবার দেখো কার্বন এখানে কটা আছে, 3টে, তাহলে CO2 সামনে তুমি 3 বসিয়ে দাও, অটোমেটিক্যালি বলেছে লাস্টেরটা মিলে যাবে, যদি না মেলে তাহলে জানবে ভুল হয়েছে। তাহলে এখানে বাম দিকে অক্সিজেন কটা আছে, এখানে 3টে, আর 3টে 6টা, এখানে 3 × 2 = 6টা, তার মানে ইকুয়েশন পুরোপুরি মিলে গেছে। তাহলে এইভাবে কিন্তু তোমরা সমতা বিধানটা করতে পারো। এবার একটা প্রবলেম করাচ্ছি, এটা খুব ইম্পর্টেন্ট, খুব মনোযোগ সহকারে এই প্রবলেমটাকে দেখবে, এটাকে করে নাও, এটাকে করে নিয়ে FeS2 + O2 Fe2O3 + SO2 সালফার ডাইঅক্সাইড উৎপন্ন হবে। FeS2 নাম বলতে পারবে কেউ? FeS এর নাম তো ফেরাস সালফাইড, কিন্তু FeS2 নাম কি, ফেরাস ডাইসালফাইড। নর্মালি সালফারের জারণ সংখ্যা কত ধরা হয়, -2 ধরা হয়, কিন্তু এখানে কিন্তু সালফার -1 এ আছে। খুব ভালো করে এই প্রবলেমটাকে খুব ভালো করে মার্ক করো, আমি এখানে লিখছি। FeS2 তে কখনো মনে করো না ও এইভাবে আছে, ও অ্যাকচুয়ালি থাকে কিভাবে, ও অ্যাকচুয়ালি থাকে FeSS, এইভাবে থাকে, অর্থাৎ যেমন তোমরা পারক্স বন্ধন পড়েছো, এটা কেমন পার সালফাইড বন্ধন, পার সালফাইড বন্ডে সালফারের অক্সিডেশন স্টেট কত ধরা হয়, -1। যদি এই অবস্থায় থাকতো তাহলে ওর -2 ধরে +4 হয়ে যেত, কিন্তু এই অবস্থায় থাকে না, ও অ্যাকচুয়ালি এই অবস্থায় থাকে পার সালফাইড বন্ডে আবদ্ধ থাকে। যেমন পারক্স বন্ধন H2O2 তে Na2O2, এগুলোতে যেমন পারক্স বন্ধন আছে, তেমন এখানে FeS2 তে পারক্স বন্ধন আছে। এখানে সালফারের জারণ সংখ্যা কত ধরা হয়, -1 করে ধরা হয়, সালফারের জারণ সংখ্যা -1 ধরা হয় FeS2 তে। তাহলে Fe জারণ সংখ্যা এখানে কত বেরোবে, সালফার যদি -1 করে হয়, তাহলে Fe এখানে কত হবে, +2 হবে, আর অক্সিজেন এখানে কত 0, Fe এখানে +3, অক্সিজেন এখানে -2, সালফার এখানে +4, অক্সিজেন এখানে এগেইন -2, ওখানে -2। তাহলে এই জায়গাটা কিন্তু ভালো করে তোমরা দেখে নাও, FeS2 তে Fe এখানে কত +2, সালফার এখানে -1। বারবার বলছি সালফার কিন্তু এখানে -2 তে নেই, সালফার এখানে পার সালফাইড বন্ডে আছে, পার সালফাইড বন্ডে হলে সালফারের জারণ সংখ্যা কত বের হয়, -1 বের হয়। ফেরাস ডাইসালফাইড, নামটা মনে রাখো, ফেরাস ডাইসালফাইড। তাহলে ভেরি ইম্পর্টেন্ট একটা কম্পাউন্ড FeS2 তে কি থাকে, সালফার পার সালফাইড বন্ডে থাকে, সালফারের এখানে জারণ সংখ্যা কত হয়, -1 করে ধরা হয়। তাহলে এখানে জারণ সংখ্যা বৃদ্ধি কার হয়েছে, Feর জারণ সংখ্যা বৃদ্ধি হয়েছে, জারণ সংখ্যা বৃদ্ধি কার হলো, Feর হয়েছে 2 থেকে 3, জারণ সংখ্যা বৃদ্ধি হয়েছে, তার মানে এটা জারণ
এগেইন সালফারের -1 থেকে 4 হয়েছে, এগেইন জারণ। আর আর কার কি হলো, আর মনে হয় অক্সিজেনের, এখানে অক্সিজেনের কত হচ্ছে 0 থেকে -2, এটা বিজারণ। কি অদ্ভুত ব্যাপার, একটা রিয়াকশনের ভেতরে দুখানা জারণ হয়েছে, একখানা বিজারণ হয়েছে। টোটাল আইডেন্টিফাই করতে হবে, জারণ জারণ বিজারণ, দুটো জারণ হয়েছে, দুটো জারণ হয়েছে, একটা বিজারণ হয়েছে। তাহলে Fe এর জারণ সংখ্যা কি হয়েছে, বৃদ্ধি হয়েছে, মানে কি হয়েছে, জারণ হয়েছে। কত হয়েছে, 3 থেকে 2 বিয়োগ করব 1 ইউনিট, ঠিক আছে। ডান দিকে আমার Fe2 আছে, কিন্তু ওটা নিয়ে আমাদের কোনো গুরুত্ব নেই। আমি বাম দিকে যদি 2 থাকতো তখন 2 দিয়ে গুণ করতাম। তুমি বলো না যে আমার স্যার Fe2 আছে, ওখানে 2 দিয়ে গুণ করব। বাম দিকে যদি 2 থাকতো Feর নিচে, তাহলে 2 দিয়ে গুণ করতাম, মানে দুটো পরমাণুর জন্য বার করতাম। আর কার হয়েছে, সালফারের, সালফারের কি হয়েছে, জারণ সংখ্যা বৃদ্ধি পেয়েছে। কত ছিল, -1 হলো 4, তাহলে 4 -1 সমান 5 ইউনিট। এইখানে বিষয়টা বোঝে। এবার সালফারের এখানে কত আছে, 2, দুটো সালফারের জন্য, তাহলে 2টি এসের জন্য জারণ সংখ্যা বৃদ্ধি, কত হবে, 5 × 2 সমান 10 ইউনিট। এই ব্যাপারটা ভালো করে লক্ষ্য রাখতে হবে। তাহলে Feর জারণ সংখ্যা বৃদ্ধি হলো 1 ইউনিট, দুটো সালফারের জন্য 10 ইউনিট। তাহলে মোট জারণ সংখ্যা বৃদ্ধি, মোট জারণ সংখ্যা বৃদ্ধি 1 + 10 সমান 11 ইউনিট। এই রিয়াকশানটা করতে গেলে আমার গুরুর কথা মনে পড়ছে। আমি যার কাছে কেমিস্ট্রি পড়েছিলাম, স্যার সমরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, আমার গুরু, মানে সত্যি ভগবান তুল্য লোক। গুরুর নামটা না করলে হয়তো এই রিয়াকশানটা সার্থকতা পেতেন না। যখন আমি জারণ বিজারণ শিখেছিলাম প্রথম, আমার গুরু অর্থাৎ সমরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, তিনি এই রিয়াকশানটা প্রথম আমাকে জারণ বিজারণে সাহায্যে সমতা বিধান, মানে জারণ সংখ্যার সাহায্যে সমতা বিধান, এই রিয়াকশানটা প্রথম করিয়েছিলেন। তাহলে মোট জারণ সংখ্যা বৃদ্ধি আমার হলো কত, 11 ইউনিট। এবার অক্সিজেন ও পরমাণুর জারণ সংখ্যার হ্রাস, ও পরমাণুর জারণ সংখ্যার হ্রাস, জারণ সংখ্যা কত হ্রাস পেল, ছিল 0 হলো -2, তার মানে 0 - -2 সমান 2 ইউনিট। এবার ও এখানে কতগুলো আছে, ও এখানে কতগুলো আছে, দুটো আছে, তাহলে দুটি ও পরমাণুর জন্য, দুটি ও পরমাণুর জন্য জারণ সংখ্যার হ্রাস কত হবে, 2 × 2 সমান 4 ইউনিট। 2 × 2 মানে কত, 4 ইউনিট। তাহলে জারণ সংখ্যার হ্রাস হলো 4 ইউনিট, বৃদ্ধি হলো 11 ইউনিট। তাহলে এবার অনুপাত করে দাও। তাহলে FeS2 = O2, কত লিখবো বাবা, এরটা ওর ঘরে, ওরটা এর ঘরে, 4:11, 4:11। তাহলে ইকুয়েশন কি পাচ্ছি, বাম দিকেরটা তো ফিক্সড হয়ে গেল, 4FeS2 + 11O2। তাহলে বাম দিক মানে কি, বিক্রিয়ক, বিক্রিয়ক যে পরিমাণে থাকবে, বিক্রিয়াজাত পদার্থ সেই পরিমাণ উৎপন্ন হবে। তুমি যে পরিমাণ চিনি দেবে, দ্রবণ সেই পরিমাণ মিষ্টি হবে, তার থেকে বেশি মিষ্টি বা কম মিষ্টি হবে না। বাম দিক যখন হয়ে গেল, ডান দিকেরগুলো যেমন আছে ফেলে রেখে দাও, Fe2O3 + SO2। মাঝখানে সমান চিহ্ন এখনই দেবো না, এখনও সমতা বিধান হয়নি। এদিকে 4 Fe আছে, তাহলে সামনে 2 দিলাম, 2 × 2 = 4 হয়ে গেল। সালফারের সামনে, সালফার কটা আছে এদিকে, 4 × 2 = 8, এখানে চোখ কান বন্ধ করে 8 বসিয়ে দিলাম, কারণ আর কোথাও সালফার নেই। এবার অক্সিজেন অটোমেটিক্যালি মিলবে, বাম দিকেরটা 22, ডান দিকে 3 × 2 = 6, 8 × 2 = 16, 16 হচ্ছে 22, মাঝখানে সমান চিহ্ন বসিয়ে দাও। এইভাবে আমরা যে কোনো ইকুয়েশনে কিন্তু সমতা বিধান করতে পারি, যে কোনো ইকুয়েশন সমতা বিধান আমরা এইভাবে করতে পারি। তো আস্তে আস্তে আমরা বিভিন্ন প্রবলেমসে আসবো, এই প্রবলেমগুলো আগে লিখে নাও। তারপরে এবার আসছি তোমাদের বইয়ের একটা প্রবলেম। Number 5, Cu plus concentrated HNO3, কপার প্লাস HNO3 রিয়াকশন করে তৈরি করছে কপার NO3, CuNO3(2) প্লাস নাইট্রোজেন NO2, নাইট্রোজেন ডাইঅক্সাইড প্লাস জল, নাইট্রোজেন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। কিউপ্রিক নাইট্রেট
CuNO3 মানে কিউপ্রিক নাইট্রেট, কপার এখানে +2 স্টেটে আছে। তাহলে এখানে অক্সিডেশন স্টেটগুলো লিখে ফেলি, কপার এখানে 0, নাইট্রোজেন এখানে +5, কপার এখানে +2, NO2 এখানে +4, বাস হয়ে গেল। এবার বলে দিতে পারি কপারের এখানে কি হয়েছে, জারণ হয়েছে, নাইট্রোজেনের এখানে কি হয়েছে, বিজারণ হয়েছে। কপারের এখানে জারণ, নাইট্রোজেনের বিজারণ। তাহলে Cu এর জারণ সংখ্যা বৃদ্ধি কত হলো, 2 - 0 সমান 2 একক বা 2 ইউনিট। নাইট্রোজেনের জারণ সংখ্যার হ্রাস ছিল 5 হলো 4, 5 - 4 সমান 1 ইউনিট, ঠিক আছে। তাহলে Cu HNO3 কত বেরোচ্ছে বাবা, 1:2, তাই না? অনুপাতটা করলে 1:2, এটা করে ঘরে, ঠিক আছে। তাহলে এখানে ইকুয়েশন কি দাঁড়ালো, Cu + 2HNO3, মাঝখানে কোনো চিহ্ন দেবে না, CuNO3 হোল 2 প্লাস NO2 প্লাস জল। দেখো এইবার সমস্যাটা কোন জায়গাটায় তৈরি হলো, দেখো N আমার দুই জায়গাতে আছে, এই রিয়াকশানে N আমার এখানেও আছে এখানেও আছে, কিন্তু আমি যখন জারণ বা বিজারণ দেখিয়েছি HNO3 থেকে তীর চিহ্নটা কোথায় গেছে, NO2 তে গেছে। অর্থাৎ আমি যে 1:2 করলাম, অর্থাৎ 2 মোল HNO3 আমার এই বিক্রিয়া অনুসারে কি উৎপন্ন করছে, NO2। ভালো করে বোঝার চেষ্টা কর, HNO এখানেও N আছে, এই Nটারও যোগান HNO3 দেবে, কিন্তু আমার এই যে রিয়াকশন অর্থাৎ বিজারণ বিক্রিয়াটা HNO3 থেকে কোথায় গেছে, NO2। তাহলে যত মোল আমি এখানে বিজারণের জন্য HNO3 নেব, সেটা কি উৎপন্ন করবে, NO2 কে উৎপন্ন করবে, কপার নাইট্রেট বা কিউপ্রিক নাইট্রেটকে কিন্তু উৎপন্ন করবে না। তাহলে অটোমেটিক্যালি আমি 2HNO3 এখানে NO2 সামনে 2 বসিয়ে দিলাম। কনসেপ্টটা বোঝা গেল বাবা। HNO3 এই যে চিহ্নটা, এই চিহ্নটা এখান থেকে এইখানে যায়নি, কিন্তু এখান থেকে আমি এখানে গেছি, অর্থাৎ HNO3 বিজারিত NO2 উৎপন্ন করেছে। আর আমি এখানে জারণ সংখ্যার হ্রাস বৃদ্ধি সমান করছি, মানে জারণ বা বিজারণটাকে দেখাচ্ছি। তাহলে 2 মোল আমার HNO3 থাকলে 2 মোল আমার NO2 তৈরি হবে, দিস ইজ কনফার্ম। এইবার সমস্যা হলো এখানে রিয়াকশন, এদিকে কটা হাইড্রোজেন আছে, 2, এদিকে 2 মিলেছে, নাইট্রোজেন এদিকে 2 আছে, এখানে আবার 2 আর এখানে 2, 4টে মিলছে না। কপারের সামনে 1 বসেছে, কপারের সামনে আমি কিছু বসাতে পারবো না, কারণ এদিকে কপার বলেই দিয়েছে একটা উৎপন্ন হবে, এখানে কপার একটাই থাকবে। তাহলে এই ইকুয়েশন কোনোভাবে কিন্তু আমার সমতা বিধান হলো না, ওই জন্য আমি এখানে অ্যারো চিহ্ন রেখে দিলাম। কিন্তু সমতা বিধান তো করতে হবে, মাঠে যখন আমি নেমেছি তখন আমাকে ব্যর্থ করতেই হবে, পারি আমি না পারি, তাহলে আমার এখানে তীর চিহ্ন দিয়ে রেখে দিলাম। এইভাবে কি করব, তাহলে 2 মোল HNO3 থেকে 2 মোল NO2 উৎপন্ন হচ্ছে, কিন্তু আমার এই বিক্রিয়ায় ডান দিকে কিউপ্রিক নাইট্রেটে আরো 2 মোল NO3 মাইনাস মূলক আছে। 2 মোল HNO3 থেকে 2 মোল NO2 উৎপন্ন হয়, কিন্তু ডান দিকে CuNO3 হোল 2 তে আরো 2 মোল NO3 মাইনাস মূলক বর্তমান। তাহলে ওই NO3 মূলকের যোগান দেওয়ার জন্য আমাকে বাম দিকে আরো HNO3 যোগ করতে হবে, সেটা আমার এই জারণ বিজারণের কিন্তু পার্ট নয়, বাট সমতা বিধানের পার্ট। তাহলে NO3 মূলকের সংখ্যা সমান করতে গেলে তাই বাম দিকে আরো 2 মোল HNO3 যোগ করে পাই। তাহলে ইকুয়েশনটা কি দাঁড়াচ্ছে, Cu প্লাস 2 মোল ছিল, আরো 2 মোল যোগ করলাম 4HNO3। এইবার আমি এখানে কোনো চিহ্ন দিলাম না, ডান দিকে উৎপন্ন কি হচ্ছে, CuNO3 হোল 2 প্লাস 2NO2 প্লাস জল। এইবার দেখা যাক কি দাঁড়ায় ব্যাপারটা, কপার একটা, নাইট্রোজেন 4টে, 2 আর 2 4টে, এখানে হাইড্রোজেন আছে 4টে, এখানে হাইড্রোজেন আছে 2, সামনে একটা প্লেন 2 বসিয়ে দিলাম। অটোমেটিক্যালি অক্সিজেন মেলে কিনা দেখি, এখানে অক্সিজেন 3 4 12, এখানে 3 2 6, 2 2 4, 6 আর 4 10 আর 2 12 মিলে গেছে, সমতা বিধান হয়ে গেল।
এটা বুঝতে পারলে কিনা বাবা ভালো করে দেখে নাও। তাহলে প্রথমে জারণ সংখ্যার হ্রাস বৃদ্ধি সমান করে তোমার এই ইকুয়েশনটা আসছিল, কিন্তু এই ইকুয়েশনে নাইট্রোজেন দু জায়গাতে ছিল, এখানে এক জায়গা থেকে দুটো নাইট্রোজেন উৎপন্ন হয়, সমতবিধান হচ্ছিল না। বাম দিকে আরও এটা বুদ্ধি খাটিয়ে 2 মোল HNO3 যোগ করে তারপরে আমরা সমতবিধান করতে পারবো। এটা করে নাও। ডাস্টারটা কোথায় গেল? দেখো হলো কিনা দেখো। নেক্সট প্রবলেম আমরা যাচ্ছি। P4 প্লাস NaOH প্লাস জল অ্যারো দিয়ে PH3 প্লাস NaH2PO2। আগের দিনও বলেছিলাম এই বিক্রিয়াটা খুব ভালো বিক্রিয়া, এ সবসময় আমাদের কাজে লাগে, সবসময় আমার এর জন্য কনসেপ্টের প্রয়োজন হয়, এখানেও কনসেপ্টের প্রয়োজন হবে। এটা কত নম্বর প্রবলেম করছি আমরা? 6। P4 এখানে কত? অক্সিডেশন স্টেট 0, এখানে -3, এখানে +1। তাহলে এখানে 0 থেকে কমে -1 হলো, মানে বিজারণ হলো। আবার এখানে 0 থেকেই বেড়ে +1 হয়েছে, মানে জারণ হলো। ঠিক আছে, তার মানে আমি এখান থেকে লিখতে পারি P পরমাণুর জারণ সংখ্যা, প্রথমে বৃদ্ধি লিখি 1 - 0 = 1 ইউনিট। আবারও P পরমাণুর জারণ সংখ্যা হ্রাস 0 - -3 = 3 ইউনিট। কি বলেছি একটু আগে? জারণ সংখ্যার হ্রাস বৃদ্ধি আমাদেরকে কি করতে হবে? সবসময়ের জন্য সমান করতে হবে। জারণ সংখ্যার হ্রাস বৃদ্ধি আমাদেরকে সবসময়ের জন্য কি করতে হবে? সমান করতে হবে। তাহলে যেহেতু জারণ সংখ্যার হ্রাস পেয়েছে 3 ইউনিট, তাহলে আমি এইখানে 4টে পি এর মধ্যে থেকে বলতে পারি একটা পি এর জন্য হ্রাস পেয়েছে, 3টে পি এর জন্য বৃদ্ধি পেয়েছে। তাহলে দেখো 3:3 হবে। ব্যাপারটা বুঝতে পারছো আমি কি বলতে চাইছি বাবা? বুঝতে পারলে না? বলি, টোটাল আমার পি আছে কটা? এখানে 4টে, তার মধ্যে একটা পি এর হয়েছে জারণ সংখ্যা বৃদ্ধি কত? 1 ইউনিট। একটা পি এর হয়েছে কত? 3 ইউনিট। তাহলে আমি যদি এই পি পরমাণু জারণ সংখ্যা বৃদ্ধির নিচে আরেকটা কথা লিখি যে 3টি পি পরমাণু জারণ সংখ্যা বৃদ্ধি কত হবে? 3 ইউনিট হবে। ঠিক আছে, তাহলে বাকি থাকলো 4টে পি এর মধ্যে থেকে 3টে পি এর যদি বৃদ্ধি পায়, তাহলে একটা পি এর জন্য কেমন হ্রাস পাবে? তাহলে সেই হ্রাসটা একটা পি এর জন্য কত? 3 ইউনিট। তাহলে দুটো সমান হয়ে গেল, জারণ সংখ্যার হ্রাস আর বৃদ্ধি সমান হলো। তাহলে এই মিডিলে যদি আমি একটা কথা প্লেন যোগ করি যে এই একটা পির জন্য যদি বৃদ্ধি হয় 1 ইউনিট, তাহলে 3টে পি এর জন্য বৃদ্ধি হবে কত? 3 ইউনিট। তাহলে লেখো জারণ সংখ্যার হ্রাস বৃদ্ধি সমান করতে গেলে, জারণ সংখ্যার হ্রাস বৃদ্ধি সমান করতে হলে 3টি পি পরমাণুর জারণ ও একটি পি পরমাণুর বিজারণ ঘটাতে হবে। কেসটা পুরো ক্লিয়ার? 3টে পি পরমাণুর জারণ, একটি পি পরমাণুর বিজারণ করতে হবে। তখন এখানে 3টে পি যদি জারিত হয়, তাহলে ইকুয়েশনটা আমার কিভাবে চেঞ্জ হচ্ছে দেখো। P4 প্লাস NaOH, এটা একটু আলাদা রকমভাবেই হচ্ছে। P4 প্লাস NaOH, এখানে উৎপন্ন জল আছে, মাঝখানে কোনো চিহ্ন দেবো না। PH3 প্লাস NaH2PO2। এবার দেখো 3টে পি যদি জারণ হয়, তাহলে জারণে কি উৎপন্ন হচ্ছে? NaH2PO2। 3টে পি যদি জারিত হয় এখান থেকে, তাহলে 3 অণু NaH2PO2 উৎপন্ন হবে। কারণ P4 এখান থেকে জারণ হয়ে কি উৎপন্ন? NaH2PO2। আমরা বলছি P4 এর থেকে 3টে পি জারণ হবে, আর জারণ হওয়া মানে কি উৎপন্ন হবে? 3টে পি থেকে 3 অণু NaH2PO2, আর এখানে 3টে পি আছে।
তাহলে এখানে 3p দিয়ে দিলাম। এখানে যদি আমি 3p দিই তাহলে সোডিয়াম আমার ডান দিকে কটা হলো 3টে, তাহলে বাম দিকে NaOH এর এখানেও কত বসাবো 3, প্রত্যেকটা একে অপরের সাথে কানেক্টেড। এইবার দেখো ম্যাক্সিমামটাই সমতাবিধান হয়ে গেছে, এদিকে 4টে পি, এদিকে 1টা পি, 3টে পি, 4টে পি, 3টে সোডিয়াম, 3টে সোডিয়াম। আর হাইড্রোজেন কটা হয়েছে এখানে 3 আর 2 5, এখানে 3 আর 3 × 6 9টা। এইবার তো সমস্যা তৈরি হলো, এবার হাইড্রোজেন আর অক্সিজেন সমতাবিধান করতে হবে। তাহলে এখানে অক্সিজেন তো মিলে গেছে, 3 × 6টা অক্সিজেন হবে, এটা শিওর। এখানে NaOH 3টে হবে শিওর, ভালো করে বোঝ। অক্সিজেন এখানে আমি কী দেখে করছি দেখ, হাইড্রোজেনকে দিলে সমস্যা হচ্ছে, এখানে 3-এর বাইরে তো অন্য কিছু বসতে পারে না, মানে হাইড্রোজেনগুলো 3 × 6 আর 3 9। এবার এখানে 3 বসিয়েছো, এদিকে 9 করতে গেলে, হাইড্রোজেনকে 9 করতে গেলে এইখানে হাইড্রোজেনকে আরও 6টা হাইড্রোজেন করতে হবে। 3টে হাইড্রোজেন অলরেডি আছে, আরও আমার কটা হাইড্রোজেন লাগবে 6টা। 6টা হাইড্রোজেন হতে গেলে কটা জল লাগবে 3টে। 6টা হাইড্রোজেন হতে গেলে কটা জল লাগবে 3টে। এবার দেখ অটোমেটিক্যালি অক্সিজেন বা হাইড্রোজেন সব মিলে গেছে, মিলে গেছে। দেখ আমি অক্সিজেনকে যদি ধর, কটা অক্সিজেন আছে 3 × 6টা অক্সিজেন, 3টে অক্সিজেন, 3টে অক্সিজেন, 6টা হাইড্রোজেন অটোমেটিক্যালি মিলবে। 3 × 6 আর 3 9, 3 3 × 6 আর 3 9, ইকুয়েশন সলভড, সমতাবিধান হয়ে গেল। তাহলে কি করলাম এখানে, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট প্রবলেম, ভালো করে দেখে নেবে যে জারণ সংখ্যার হ্রাস বৃদ্ধি সমান করতে গেলে আমার 3টে পি পরমাণু জারণ করতেই হবে, আর 1টা পি পরমাণুর বিজারণ করতে হবে। বিজারণের পর আমরা কিন্তু ইকুয়েশন সলভ করবো যে 3টে পি থেকে আমার 3 অণু NH2PO2 উৎপন্ন হবে, দেন তারপরে আমরা হাইড্রোজেন আর অক্সিজেনের সমতাবিধানটা করে দেবো। নাম্বার 7 মনে কর আছে এখানে KMnO4 প্লাস H2O2 প্লাস H2SO4 উৎপন্ন হচ্ছে তোমার K2SO4 প্লাস MnSO4 প্লাস O2 প্লাস জল। হ্যাঁ, এটা উৎপন্ন হচ্ছে। এই বিক্রিয়াটা আমরা সমতাবিধান করব। তো দেখা যাক কিভাবে সমতাবিধান করব। এটা মুছে দিলাম ডান দিকেরটা। জলটাকে ওই পাশে লিখে দেব। KMnO4 এখানে কত +7, আরে KMn এখানে কত +7, H2O2 এখানে -1, এখানে Mn এর +2, এখানে অক্সিজেন 0, এখানে অক্সিজেন 0। খুব ভালো লাগছে মা, তুমি রেডি হয়ে গেছো? আচ্ছা, তাহলে Mn এখানে 7 থেকে কমে 2 হয়েছে, তার মানে এখানে কি হয়েছে বিজারণ। আর H2O2 এখানে -1 থেকে বেড়ে 0 হয়েছে, তার মানে এখানে কি হয়েছে জারণ। কোনো আপত্তি থাকলে বলো। কোনো আপত্তি নেই। তাহলে এখানে কি লিখবো, Mn এর Mnটা প্রথম পরে লিখছি, অক্সিজেন আগে করি, H2O2 আগে করি। তাহলে ও পরমাণুর জারণ সংখ্যা কি হচ্ছে বৃদ্ধি, 0 - -1 = 1 ইউনিট। বিষয়টা কি, এখানে H2O2 আবার দুটো অক্সিজেন আছে, তাহলে দুটি ও পরমাণুর জারণ সংখ্যা বৃদ্ধি সমান কত হবে বাবা 2 ইউনিট। একই রকম নিয়ম, কোনো আপত্তি নেই। এদিকে আবার কি আছে Mn পরমাণুর জারণ সংখ্যা হ্রাস কত হয়েছে 7 থেকে 2, তাহলে 7 - 2 = 5 ইউনিট। 7 - 2 = 5 ইউনিট।
তাহলে এবার কি পাবো, KMnO4 is to H2O2, উল্টো করবো তাহলে 2:5, 2:5। দেন আমরা এখানে কি লিখতে পারি, তাহলে 2 KMnO4 plus 5 H2O2, 2 KMnO4 plus 5 H2O2 plus H2SO4, এখানে কোনো চিহ্ন আপাতত দিলাম না, K2SO4 plus MnSO4 plus O2 plus জল। এইবার ভালো করে লক্ষ্য কর বাবা, মাঝখানে আমি কোনো চিহ্ন দিইনি। এখানে KMnO4 এর সামনে 2 আছে, তার মানে MnSO4 এর সামনে এখানে ন্যাচারালি 2 বসবে, কারণ Mnটাকে সমান করতে হবে, মিটে গেল ঝামেলা। H2O2 থেকে অক্সিজেন উৎপন্ন হচ্ছে, যদি 5টা H2O2 থাকে তাহলে এখানে 5O2 হবে, এটা নিয়েও কোনো দ্বিমত পোষণ করার কোনো জায়গা নেই। এই অবধি মিটলো ঝামেলা। এইবার ঝামেলা তাহলে মিটেনি কার, মেটেনি আমার এখানে পটাশিয়াম মিলে গেছে। এবার আমি একটু হিসাব করে নিই, হাইড্রোজেন আর সালফারও মিলে না, সালফার কটা, সালফার একটা, এখানে একটা, ওকে। কারণ H2SO4 এর সামনে আর কিছু বসবে না, এটা কনফার্ম। H2SO4 এর সামনে আর কিছু বসবে না, বিকজ এখানে K2SO4 মিলে গেছে, ঝামেলা। এইবার তাহলে এখানে অক্সিজেন কটা হচ্ছে দেখো, 4 দুগুণ 8, 5 দুগুণ 10, 18, 18 আর 4 22, এইখানে হয়েছে 4, 4 দুগুণ 8 আর 4 12, 12 আর 5 দুগুণ 10, 22। এখানে কত, 4 দুগুণ 8, 5 দুগুণ 10, 10 আর 8 18, 18 আর 4 22। ও না, এখানে বসাতে হবে তো সালফার, এখানে ও না, সালফার চেঞ্জ করতে হবে তো। এই দেখো এখানে 2টো সালফার হয়েছে, এখানে একটা সালফার, 3টে সালফার, তার মানে H2SO4 এর এখানে 3টে দিতেই হবে। এখানে K2SO4 এর একটা S আছে, MnSO4 এর একটা S, দুটো S আছে, তাহলে 2টো S আর একটা S, 3টে S। এখানে সোর্স অফ সালফারকে H2SO4, তাহলে এখানে 3টে সালফার সমান করতে গেলে এদিকে 3টে H2SO4 দিতেই হবে। এইবার অক্সিজেন গুণ, 4 দুগুণ 8, 5 দুগুণ 10, 18, 18 আর 3 4 12, 18 আর 12 30, এখানে 4, 4 দুগুণ 8, 8 আর 4 12, 12 আর 10 22, তার মানে আরো 8টা হাইড্রোজেন, অক্সিজেন দিতে হবে, তার মানে এখানে জলের সামনে 8 দিয়ে দিলাম, তাহলে তো মিটে গেল ঝামেলা, অটোমেটিক্যালি হাইড্রোজেন মিলবে। অক্সিজেন হিসাবটা বলবো আবার, 4 দুগুণ 8, 5 দুগুণ 10, 18, 18 আর 12 30, 4, 4 দুগুণ 8 আর 4 12, 12 আর 10 22, 22 আর 8টা। এবার হাইড্রোজেন দেখ, 5 দুগুণ 10, 3 দুগুণ 6, 16টা হাইড্রোজেন অটোমেটিক্যালি মিলবে, 8 দুগুণ 16 মিলে গেছে, মাঝখানে সমান চিহ্ন বসিয়ে দিলাম। হয়ে যাওয়ার পর সমান চিহ্নটা তুমি বসিয়ে দেবে, বাম দিকে কোনো কিছু চেঞ্জ করবে না। দেখ আমি KMnO4 আর H2O2 কিন্তু হাত দিইনি, H2SO4 আমাকে হেল্প করছে যে সালফার আর অক্সিজেনের সমতাবিধান করার জন্য, ওই জন্য এর সামনে 3 বসাতে পারি, কারণ এইখানে যা আমি ইস্টুটা করেছি, অনুপাতটা যারা করেছি, সেই সংখ্যাগুলো কোনোভাবে আমরা চেঞ্জ করতে পারবো না। দিস ইজ দ্য রুল, দিস ইজ দ্য ওয়ান অ্যান্ড অনলি রুল। চলো এবার নেক্সট প্রবলেম, প্রায় আমরা শেষের দিকে চলে এসেছি, মুছে দিলাম তো, একটু পজ করে দেখে নিস। নেক্সট প্রবলেম যেটা বলছে, Zn কত নম্বর হলো 8, Zn প্লাস NaNO3 প্লাস NaOH উৎপন্ন হচ্ছে তোমার Na2ZnO2 প্লাস অ্যামোনিয়া। দিস ইজ দ্য রিয়াকশন, ভেরি ইম্পর্টেন্ট রিয়াকশন। আমি গতদিন আয়ন ইলেকট্রন পদ্ধতিতেও এটা করিয়েছি, আয়ন ইলেকট্রন পদ্ধতির জন্য এটা ইম্পর্টেন্ট, এটা জারণ সংখ্যার জন্য ইম্পর্টেন্ট। কিভাবে জারণ সংখ্যা সাহায্য করবো দেখে নাও। জিঙ্কের ক্ষেত্রে 0, নাইট্রোজেনের এখানে +5, Na2ZnO2 এখানে 4 + 2 আর NH3 এখানে -3। দেখো জারণ সংখ্যাটা তোমাদের কাছে ক্লিয়ার হচ্ছে কিনা দেখো। জারণ সংখ্যাটা পুরো ক্লিয়ার কিনা দেখো, নিয়ম সেম। Zn এর জারণ সংখ্যা বৃদ্ধি কত হচ্ছে, 2 - 0 সমান 2 ইউনিট, 2 ইউনিট।
n পরমাণুর জারণ সংখ্যার হ্রাস ছিল 5, হলো -3, 5 - -3 সমান 8 ইউনিট। তাহলে হ্রাস বৃদ্ধিটা করে ফেলি। Zn is to NaNO3 সমান ক্রস করে দাও 8:2, 4:1, ঠিক আছে 4:1। এবার ইকুয়েশন সলভ হয়ে গেল, বসিয়ে দাও 4 Zn, সরি দাগ পড়ছে না কেন, 4 Zn প্লাস NaNO3 সামনে 1 NaNO3 প্লাস NaOH, ওটা হেল্প করার জন্য দাঁড়িয়ে আছে, मैं हूं না করার জন্য দাঁড়িয়ে আছে, যে যদি কোনো জায়গায় আটকে যায় তখন ও এসে উদ্ধার করবে। এইবার দেখ 4টে Zn আছে এদিকে, তাহলে Na2 ZnO2 তে 4 তো বসবেই, কারণ এখানে Zn কে আমাকে 4 করতে হবে। এইবার দেখ 4টে Zn যেই হলো, সোডিয়াম কটা হলো 8টা, নাইট্রোজেন তো NaNO3 থেকে উৎপন্ন হচ্ছে, এটা তো বিজারণ, এইটা তো জারণ, তাহলে NaNO3 অ্যামোনিয়ার সোর্স, NaNO3 থেকে অ্যামোনিয়া উৎপন্ন হচ্ছে। NaNO3 সংখ্যা কটা আছে? একটা, মানে একটা অ্যামোনিয়া উৎপন্ন হবে, এর সামনে আমি কোনো সংখ্যা বসাতে পারবো না, যেহেতু এর সামনে কোনো সংখ্যা আমি বসাচ্ছি না। তার মানে আমার ইকুয়েশনে টোটাল সোডিয়াম আছে কটা? 4 × 8টা। এবার সমস্যা তৈরি হলো যেটা, সেটা হচ্ছে এই NaNO3 তেও Na আছে, এই NaOH এও Na আছে, এই 8টা N এর যোগান NaNO3 আর NaOH মিলে দেবে, 8টা N এর যোগান NaNO3 আর NaOH মিলে দেবে। এখন NaNO3 সামনে তো আমি কোনো সংখ্যা বসাতে পারবো না, বিকজ আমি 1 পেয়ে গেছি। তার মানে আর বাকি যে 8টার ভেতরে একটা আটটা এনের ভেতরে একটা NaNO3 দেবে, বাকি 7টা NaOH দেবে। তাহলে NaOH এর সামনে আমি কত বসালাম? 7। বুঝতে পারলি জায়গাটা? আবার বলছি জন, মনে করে এখানে কেউ নেই, প্লাস চিহ্ন দিয়ে রেখে দিয়েছি। টোটাল আমার এদিকে Na আছে কটা? 8টা, একটা আটটা এনের ভেতরে একটা NaNO3 যোগান দিচ্ছে, কারণ আমি এখানে সামনে 1 লিখে রেখেছি, অনুপাত আমার 1 বেরিয়েছে, আমি এর সামনে কোনো সংখ্যা লিখতে পারবো না। তো এর মতো বলতে পারছি যে স্যার এখানে NaNO3 আপনি তো লিখলেন, তাই NaNO3 এখান থেকে 4টে Na 4টের যোগান দেবে, এই NaOH 4টে Na 4টের যোগান দেবে, টোটাল তো 8টা দরকার আপনার, এই 4টে দিকে 4টে দিক, কিন্তু আমার অনুপাত তো অন্য কথা বলছে, অনুপাত আমার 1 বলছে, তাহলে আমি সামনে 1ই থাকবে, অন্য কোনো কিছু বসাতে পারবো না। এই আমার যে হেল্পিং হ্যান্ড, তার সামনে আমি সব কিছু বসাতে পারবো। তাহলে ওর সামনে কটা দরকার? টোটাল আমার বাম দিকে 8টা Na দরকার, এদিকে আমি 7টা বসিয়ে দিলাম। এইবার দেখ অটোমেটিক্যালি সব মিলে যাবে, 4টে Zn 8টা Na, একটা নাইট্রোজেন, এখানে অক্সিজেন কটা আছে কোন? 3 আর 7 10, এই দেখ 4 × 2 = 8, এ কি হলো? এখানে 7 আর 3 10, ও এখানে মিস করে গেছি, এটা জল থাকবে, তো এখানে একটা H2O থাকবে, এখানে একটা H2O থাকবে, এটা মিস করে যাচ্ছিলাম। ঠিক আছে বাবা, এখানে একটা মিস করে যাচ্ছিলাম, ওই যাতে জলটা দিতে ভুলে গেছিলাম, ওই জন্য মিলছিল না। তাহলে এখানে 4 × 2 এখানে 7টা অক্সিজেন 3টা জল, 7টা অক্সিজেন 3টা অক্সিজেন 10টা অক্সিজেন, এদিকে 4 × 2 = 8, তাহলে এখানে সামনে 2 বসালাম, 8 আর 2 10 হলো। এবার হাইড্রোজেন কোন? 7টা হাইড্রোজেন আছে, এদিকে কটা? 3 আর 2 × 2 = 4, 7টা, 3 আর 4 7, তাহলে এদিকে অক্সিজেন কটা? 3 আর 7 10, এখানে 4 × 2 = 8 আর 2 10, হাইড্রোজেন এখানে 3 আর 4 7, 7টা হাইড্রোজেন, 4টে জিঙ্ক, 8টা সোডিয়াম, মাঝখানে সমান চিহ্ন বসে গেল। ভেরি ইম্পর্টেন্ট প্রবলেম। আবারও বলছি, অনুপাত বার করবে, অনুপাত বার করার পরে এর সামনে আর কোনো কিছু চেঞ্জ করবে না, যেহেতু এখানে 4টে Zn আছে, এদিকে 4টে Zn, 4 Na2 ZnO2 বসালাম, 4 Na2 ZnO2 যেই বসালাম, 4টে Zn তো মিলে গেল, কিন্তু সোডিয়াম হয়ে গেল 8টা সোডিয়ামের ভেতর থেকে একটা সোডিয়াম NaNO3 যোগান দিচ্ছে, বাকি 7টা NaOH যোগান দেবে। কার যোগান দেবে? সোডিয়ামের যোগান দেবে। ঠিক আছে, তাহলে NaOH এর সামনে 7 বার। আগেরটার কনসেপ্ট আলাদা ছিল, আয়ন ইলেকট্রন পদ্ধতিতে যখন করেছি তখন সিস্টেমটা পুরো আলাদা ছিল, এখন সিস্টেমটা পুরো আলাদা। লাস্ট প্রবলেম আজকের নাম্বার 9, এটাকে আগে মুছে নিই, করে নাও। লেখো রিয়াকশনটা, লেখো, এখানে ধরে যাবে যদিও। চলো রিয়াকশন লেখো, অ্যালুমিনিয়াম প্লাস NaOH, অ্যালুমিনিয়াম প্লাস NaOH প্লাস জল তৈরি হচ্ছে সোডিয়াম অ্যালুমিনেট।
NaAlO2 plus hydrogen. NaAlO2 plus hydrogen. This is the reaction which we have to solve. কিভাবে সলভ করব দেখো, জারণ সংখ্যা লিখে ফেলো। তুমি তোমার নিয়ম থেকে তুমি সরবে না। অ্যালুমিনিয়াম এখানে কত 0, এখানে অ্যালুমিনিয়াম কত 2 4 3। NaOH এর এই হাইড্রোজেনটা +1, এই হাইড্রোজেনটাও +1। এইবার তো খেলা জমে যাবে, এইখানে হাইড্রোজেনটা 0, এইখানে খেলা এবার জমে যাবে। দেখো দুটো যখন যা মনে হচ্ছে স্যার এখানে হাইড্রোজেনকে কখনো ধরা যাচ্ছে কখনো ধরা যাচ্ছে না, কি করব, এখানে তো কেউ নেই করার মতন, ধরতে তো হবেই। তাহলে অ্যালুমিনিয়ামের জারণ সংখ্যা এখানে বাড়লো, জারণ হলো। হাইড্রোজেনের জারণ সংখ্যা এখানে কমলো, বিজারণ হলো। এখানেও হাইড্রোজেনের জারণ সংখ্যা কমলো, বিজারণ হলো। অর্থাৎ বিজারণটা দু জায়গাতে হচ্ছে, এই হাইড্রোজেন থেকে এই H থেকে H2-তে বিজারণ হচ্ছে, এই H2ওর H থেকে এই H2 বিজারণ হচ্ছে, দু জায়গাতে বিজারণ হচ্ছে। সবই তো সমস্যা বুঝলাম। এইবার তাহলে কি লিখব, Al এর জারণ সংখ্যা বৃদ্ধি, 3 ইউনিট। ঠিক আছে বাবা। এইবার NaOH এর H পরমাণুর জারণ সংখ্যা হ্রাস, 1 থেকে 0, 1 - 0 = 1 ইউনিট। এইবার আবার জলের H2O এর H পরমাণুর জারণ সংখ্যা হ্রাস, আবারও 1 - 0 = 1 ইউনিট। H2ওর ক্ষেত্রে কটা H আছে, দুটো H আছে, তাহলে অতএব দুটি H এর জারণ সংখ্যা হ্রাস সমান 1 × 2 মানে 2 ইউনিট। এইবার তো গন্ডগোল হলো, জারণ সংখ্যা হ্রাস এখানে 1 ইউনিট, এখানে 2 ইউনিট। 1 ইউনিটটা NaOH আর হাইড্রোজেনের জন্য, 2 ইউনিটটা H2ওর H এর জন্য। এইবার যদি আমাকে জারণ সংখ্যার হ্রাস বৃদ্ধি সমান করতে হয়, যদি জারণ সংখ্যার হ্রাস বৃদ্ধি সমান করতে হয় তাহলে Al = NaOH = H2O কত নিতে হবে, 1:1:1, তাহলে গিয়ে মিলবে। কারণ এখানে 3 আর টোটাল হ্রাস কত, 2 আর 1 3। এবার এই 3টা তো পুরো ডিস্ট্রিবিউট হয়ে গেছে NaOH আর জলের ভিতরে, ভালো করে বোঝ। বৃদ্ধিটা কত হয়েছে, 3 ইউনিট, আর টোটাল হ্রাস কত হয়েছে, 1 ইউনিট + 2 ইউনিট, মানে কত ইউনিট, 3 ইউনিট। ঠিক আছে, টোটাল 3 ইউনিট 3 ইউনিট। তাহলে এইটা যদি হ্রাস বৃদ্ধি এর ঘাড়ে ওর চাপিয়ে যদি আমি দিই, তাহলে কি হবে, টোটাল অনুপাতটা কত হবে, 1:1:1। তাহলে এখানে লাস্ট লাইন এবার আমরা কি লিখবো, অ্যালুমিনিয়াম প্লাস NaOH এর সামনেও 1, অ্যালুমিনিয়ামের সামনেও 1, জলের সামনেও 1, সারা দুনিয়ার লোকের সামনে 1 দিয়ে এইখানে মাঝখানে কোনো চিহ্ন দেবো না, NaAlO2 প্লাস হাইড্রোজেন। আগের নিয়মের থেকে একটু আলাদা তোর মনে হতে পারে স্যার 1:, এখানে তো 3:1:2 করতে পারতেন আপনি, 3:1:2 করলে হবে না, কারণ এখানে জারণ সংখ্যার হ্রাস বৃদ্ধিটা টোটালটা ধরতে হবে। যে জারণ সংখ্যার হ্রাস বৃদ্ধি সমান করতে গেলে NaOH এর হাইড্রোজেনও যা জারণ সংখ্যা আছে, H2ওর হাইড্রোজেনেরও তাই জারণ সংখ্যা আছে, দুটো একই জায়গার থেকেও 0-তে যাচ্ছে। তো এই ইকুয়েশনটাকে সলভ আমরা করতে গেলে টোটাল আমরা ধরে নিতে হবে এখানে হাইড্রোজেন আছে কটা, 3টে, টোটাল এটা মিলে 3 ধরে নিতে হবে। NaOH আর H2O মিলে 1 + 2 হচ্ছে, তো টোটাল মিলে 3 হচ্ছে, এই টোটালটাকে 3 ধরে নিতে হবে। তাহলে 3:3 1:1 হয়। ঠিক আছে, তাহলে এখানে এবার সমান দেখো, অ্যালুমিনিয়াম কটা আছে, একটা, ঠিক আছে, Na কটা আছে, একটা, ঠিক আছে, হাইড্রোজেন এখানে কটা আছে, একটা, দুটো, 3টে, আর হাইড্রোজেন ওখানে কটা আছে, H2 দুটো। তাহলে এখানে এক কাজ করি, এখানে 3-2 করে দিলাম, 3-2 করে দিলে এটা মিলে গেল। 3-2 মানে মনে মনে কি বলেছি, 2-2 কাটে মনে মনে। এবার তো মনে মনে কাটা তো ঠিক আছে, তাহলে 3-2 ভগ্নাংশ তো রাখা যাবে না, তাহলে এই নিচের 2টা দিয়ে টোটাল ইকুয়েশনটাকে গুণ করে দিই। তাহলে 2Al + 2NaOH + 2H2O
সমান NaAlO2, ও এখানেও 2 হবে একটা, প্লাস 3 হাইড্রোজেন। দিস ইজ দ্য ব্যালেন্সড ইকুয়েশন। ওকে, ভেরি ইম্পর্টেন্ট, দিস ইজ দ্য ব্যালেন্সড ইকুয়েশন। সুতরাং এইটাকে তোমরা ভালো করে কন্টিনিউ করো। এই হচ্ছে আমাদের টোটাল কটা রিয়াকশন বললাম এখানে 9টা, গতদিন আয়ন ইলেকট্রন পদ্ধতিতে 6টা বা 7টা করেছি। এই টোটাল তোমাদের হোল চ্যাপ্টার। তো আজকে আমরা জারণ বিজারণ চ্যাপ্টারটা এই প্রবলেম দিয়ে এখানেই শেষ করছি। তোমরা এর WBCHSC যে ইয়ারের প্রবলেমগুলো আছে, যদিও সেখানে সামান্য কিছু প্রবলেমসই আছে, ওগুলো একটু ভালো করে নেবে। পরের দিন আমরা নেক্সট চ্যাপ্টার শুরু করব।